আজকে এখান থেকে আমরা ক্লিয়ার হতে চাই যে আমাদের আসলে প্রথম করণীয় এটা কি হতে পারে। এগুলো জাস্ট আমার কিছু আইডিয়া, এগুলো 100% হতেও পারে বা দ্বিমত থাকতে পারে। ফার্স্ট যে কাজ আমাদেরকে এখান থেকে নিশ্চিত হতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে দিনে আসতে হবে। ধর্মটা, ইসলাম যে একটা দিন, ওই দিনটাতে প্রথমে আসতে হবে। ওই যে একটু আগে আল্লাহ কুকুরকে ছেড়ে দিছে যাতে ভেড়ার পালগুলা ফিরে আসে, ঐক্যবদ্ধ হয়। ঠিক একইভাবে আল্লাহ আজকেও কুকুরদেরকে ছেড়ে দিছে আমরা ভেড়ার পালটা যাতে ঐক্যবদ্ধ হই। ইসলামকে আঁকড়ে ধরার জন্য আমাদের কিন্তু প্রথম যে জিনিসটা চিন্তা করতে হবে, প্রথম যে জিনিসটার জায়গায় পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে মানসিকভাবে সেট হতে হবে। মানসিকভাবেই নিজে চিন্তা করে আসলে কোন জিনিসটা ভালো মন্দ, কারা জালেম কারা মুসলিম, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। কারা আজকে বিশ্ব ব্যবস্থায় মানবতার নাম দিয়ে অমানবিক কাজগুলো চালিয়ে যাচ্ছে, হত্যাযোগ্যগুলো চালিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো আমাদের স্পষ্ট হয়ে যেতে হবে। আমাদের দ্ব্যর্থ কণ্ঠে উচ্চারণ করতে হবে তাদের কথাগুলো, সেটা যে জায়গায় হোক না কেন। আমরা হয়তো এই জিনিসগুলোর জন্য অনেক কিছু বড় জিনিস বিসর্জন দিয়ে দিতে পারি, তবুও এই জিনিসগুলো যাতে আমরা হীনমন্যতায় না ভুগি, এগুলো যাতে উচ্চারণ করতে আমাদের কোনো বাধা সৃষ্টি না হয়। যদি হয় তখন বুঝবেন যে আপনার মানসিকতায় প্রবলেম আছে, আপনি পরিপূর্ণভাবে ইসলামে ফিরে আসতে পারেন না। ইসলামে ফিরে আসার জন্য আরো অনেকগুলো অ্যাকশন আছে, যে অ্যাকশনগুলো হয়তো অনেকগুলো আপনাদের কাছে অবগত। দ্বিতীয়ত, আমরা যদি নিজেরাই ইসলামে ফিরে আসতে পারি, তারপরের কাজ হচ্ছে আরেকজনকে সচেতন করা। এর আগে কিন্তু আমাদের সচেতন করার কোনো দরকার নাই, কারণ আমি নিজেই তো সচেতন না, তাহলে আরেকজনকে কি সচেতন করবো? প্রথমত কিছু বিষয় বিশ্ব ব্যবস্থার যেই সিস্টেমগুলো, বিশ্ব ব্যবস্থার যেই কোন দিকে গড়াচ্ছে, কারা কি কাজ করতেছে, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নিজের সিদ্ধান্তটা ক্লিয়ার করা যে আমি কাদের পক্ষে, আমি কোন পক্ষটা নিব, আমি কি মুসলমানদের পক্ষ নিব না মুনাফিকদের পক্ষ নিব, এটা সরাসরি কারা মুনাফিক কারা মুসলমান, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যেতে হবে। দেন আমি নেক্সট লেভেলে যেতে পারবো, সেটা হচ্ছে এখন আমি যখন এগুলো বুঝছি, তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে সামাজিক ক্লিয়ারেন্স বা সামাজিক সচেতনতা সৃষ্টি। এবং আমাদের একটা সমাজে, একটা গ্রামে, একটা ইউনিয়নে, তারপরে এরপরের লেভেলগুলোতে আস্তে আস্তে সচেতনতা সৃষ্টি করা। এটা হতে পারে একজন মানুষকে দিয়ে বা দুইজন মানুষ, তারপরে চারজন মানুষ, এরকম এটার মধ্যে দিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে, যেটা হয়তো বা আল্লাহ যদি চান প্রেক্ষাপট পরিবর্তন করে একটা গণ আন্দোলনে রূপ দিতে পারে। কোন জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে বিশ্ব ব্যবস্থা বর্তমান বিশ্ব ব্যবস্থার আঙ্গিকে কোন জিনিসগুলো বুঝতে হবে, যেগুলো আমাদের সামনে অস্পষ্ট করে রেখেছে, আমাদের মুসলমানিত্বকে, আমাদের চিন্তাধারাকে অস্পষ্ট করে রেখেছে, যেগুলো এখান থেকে আমি চাচ্ছি স্পষ্ট করতে। এক নম্বর হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আজকে যদি আপনি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার দিকে তাকান, পুরো বিশ্ব ব্যবস্থার দিকে তাকান, যে এই জিনিসটা আমাদের কানে বেশি উঠতেছে যে গণতন্ত্র হচ্ছে একমাত্র সবকিছু সমস্যা সমাধানের পথ। কিন্তু আমরা যদি পুরো ওয়ার্ল্ডের দিকে তাকাই, এই জিনিসটাকে আসলেই একটা মুক্তির পথ। আমেরিকার একজন স্কলারের একটা বক্তব্য এরকমই, যে আসলে গণতন্ত্র হচ্ছে একটা গলা কাটা সিস্টেম, যেটার মধ্য দিয়ে যারা ধনী তারা ধনী হয়, যারা গরিব তারা গরিবই হয়। এটার ওয়ার্ল্ড স্ট্যান্ড একটা রিপোর্টও আছে, যে এটা একটা এরকমই ধারা, যে পুরো বিশ্বের সবগুলো মানুষকে যদি আজকের দিনে 100 ভাগ করা হয়, এবং পুরো পৃথিবীতে যতগুলো সম্পদ আছে সেগুলোকে যদি 100 ভাগ করা হয়, তাহলে পুরো বিশ্বের 1 ভাগ মানুষের কাছে 99 ভাগ সম্পদ, আর 99 ভাগ মানুষের কাছে 1 ভাগ সম্পদ আছে। তাহলে কি এটার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি না এই গণতন্ত্র বা অন্যান্য যে তন্ত্র মন্ত্রের মধ্য দিয়ে পুরো বিশ্বটা কোন দিকে যাচ্ছে? এই গলা কাটা সিস্টেমের মধ্য দিয়ে কি আসলে যারা ধনী তারা ধনী হচ্ছে, যারা গরিব তারা গরিবই হচ্ছে? এটার মধ্য দিয়ে কি আমরা বুঝতে পারি না? আজকে যারা আসলে গণতন্ত্র বা অন্যান্য যে পথগুলোর মধ্য দিয়ে সমাধানের কথা বলতেছে, তারা কি আসলে গণতন্ত্র ফলো করতেছে? আজকের পৃথিবীতে সুপার পাওয়ারের দিকে যদি থাকেন, পৃথিবীতে একদম ক্লিয়ারলি যদি দুটো সুপার পাওয়ারের নাম বলে, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে রাশিয়া, কারণ তাদের মধ্যে বিরাট অনেকগুলো দ্বন্দ্ব আছে, তাদের অনেকগুলো পক্ষও আছে, ঠিক আছে? তো তারা কি আসলে গণতন্ত্র ফলো করে?
তারা যদি গণতন্ত্র ফলো করত, তাহলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মানে 1 বছর 2 বছর আগে কিভাবে মানুষ মানে কনফার্ম হয়ে যায় যে আমেরিকার প্রেসিডেন্ট কে হবে। মানে আপনাদের কাছে এই আনসারটাও আসতে পারে যে মানে মানুষের ধারণা অনুযায়ী এটা মানে ক্লিয়ার হতে পারে, কিন্তু আসলে না। একদম সত্য কথা হলো আমেরিকায় শুধুমাত্র গণতন্ত্রটা দেখায় যে আমেরিকায় গণতন্ত্রটা অনুসরণ করে না। ঠিক একইভাবে আজকে যদি রাশিয়ার দিকে তাকান, চীনের দিকে তাকান, চীনে কমিউনিজম শাসন করতেছে দীর্ঘ অনেক বছর ধরে। চীনা রাশিয়ায় আজকে যদি থাকান, রাশিয়ার যে প্রেসিডেন্ট কত বছর ধরে আছে উনি টিকে? দীর্ঘ 15 বছরেরও বেশি, রাইট? তো এটা কি গণতন্ত্রের মধ্য দিয়ে ফলো করতেছে? কোনো ভোটিং নাই। তাহলে এই জিনিসটা 100% সত্য যে মানে গণতন্ত্র অনুসরণের মধ্য দিয়ে আপনি কোনো শক্তিধর দেশ হতে পারবেন না। তারপর তারা আসলে আরো কি কি বলে আওড়াচ্ছে, মানে বিশ্ব ব্যবস্থার মধ্য দিয়ে কুফরি রাষ্ট্রগুলা কোন কোন নিয়মগুলো আমাদের মাঝে চাপিয়ে দিচ্ছে, যে জিনিসগুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আর কিছু পয়েন্ট, এক নাম্বারটা বললাম গণতন্ত্রের জিনিসটাকে বোঝা, তারপর হচ্ছে অর্থনৈতিক জিনিসটাকে বোঝা। আজকে যদি পুরো বাংলাদেশ বা বিশ্বের দিকে থাকান, অর্থনৈতিক সিস্টেমটা কিসের উপর নির্ভর করতেছে? সুদের উপর নির্ভর করতেছে। এই সুদ ইসলামে হারাম করেছে। এই সুদের মানে বক্তব্য দিতে গেলে কিন্তু এটা আরো অনেক লম্বা চলে যাবে।